ক্লাস 11-এ আজকে আমরা একটা বিশেষ প্রকারের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্সি, বাংলায় বলা হচ্ছে অসমযোজ্যতা। এটি এক প্রকারের বিশেষ সমযোজ্যতা, অর্থাৎ আমরা যে সমযোজ্যতা বা সমযোজী যৌগের সংজ্ঞা পড়েছি সেই হিসাবে বলা যেতে পারে এটা একটা বিশেষ প্রকারের সমযোজ্যতা, এবং এইভাবে এক ধরনের বিশেষ অসমযোজী নামের যৌগ তৈরি হয়। রাসায়নিক সংযোগে অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন যোগান দেয়। দেখো, যে কোনো আমরা যে রাসায়নিক বন্ধন সমযোজী বন্ধন তৈরির সময় পড়েছি, সেই সমযোজী বন্ধন তৈরিতে আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি যে সাপোজ এখানে এ এবং বি দুটো মৌলের পরমাণু, তাদের মধ্যে সাধারণ সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। তাহলে এ মৌলের পরমাণু একটা ইলেকট্রন দেয়, বি মৌলের পরমাণু একটা ইলেকট্রন দেয়, এবং তাদের মধ্যে ইলেকট্রন জোড় গঠিত হয়। এটা হলো সাধারণ সমযোজী বন্ধন। কিন্তু আমরা যে বিশেষ ধরনের সমযোজী বন্ধন সম্পর্কে আমরা পড়তে চলেছি, যেটাকে আমরা বলছি কোঅর্ডিনেট কোভ্যালেন্স বন্ড, সেই ক্ষেত্রে আমরা দেখব যে একটা পরমাণুই এই দুটো ইলেকট্রনের সাপ্লাই দিচ্ছে, সেই রকম বন্ধনটাকেই বলা হচ্ছে অসমযোজী বন্ধন। যেমন আমরা উদাহরণ অনেক দেখব, তার মধ্যে একটা উদাহরণের কথা উল্লেখ করি। যেমন এখানে NH3 নাইট্রোজেন, যেটা কিনা অ্যামোনিয়া অণুতে উপস্থিত, সেই পরমাণু নাইট্রোজেনের পরমাণু। আর এখানে আছে বোরন ট্রাইফ্লুরাইড BF3, এই যে বোরন ট্রাইফ্লুরাইডের একটা অণু আছে। এখন তাদের মধ্যে রাসায়নিক বন্ধন একটা উৎপন্ন হয় এইভাবে যে নাইট্রোজেন তার দুটো ইলেকট্রন বোরনকে, মানে এই দুটো ইলেকট্রনই নাইট্রোজেনের কাছে যেটা আছে, সেই দুটো ইলেকট্রন একটা বন্ধন তৈরিতে সাহায্য করে। এখানে বোরন কিন্তু কোনো ইলেকট্রন কন্ট্রিবিউট করে না। তো এক্ষেত্রে আমরা গঠিত বন্ধনটাকে এইভাবে লিখতে পারি NH3 অ্যারো BF3। এটাকে আরেকভাবেও লেখা যায়, সেটা হলো যে H3N সিঙ্গেল বন্ড, এখানে বোরন, এখানে F3, এটা মাইনাস, এটা প্লাস। তো লক্ষ্য করে দেখো যে এইভাবে, যে এটা এভাবেই লেখা হোক বা এভাবে, এতে মূল বিষয়টা হলো, যেটা আরেকবার উল্লেখ করছি, সেটা যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বন্ধন উৎপাদনের জন্য যে দুটো ইলেকট্রনের প্রয়োজন হয়, দুটো ইলেকট্রন একটা পরমাণু থেকেই আসছে, যেটা এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু। তো এটাই হলো অসমযোজী যৌগের বিশেষত্ব। ওই ইলেকট্রন জোড় উভয় পরমাণুই সাধারণত ব্যবহার করে অষ্টক পূর্ণ করে। এই উদাহরণটাই একবার লক্ষ্য করো। এখানে যে অ্যামোনিয়া NH3 এর কথা বলা হয়েছে, অ্যামোনিয়ার যদি গঠনটাকে আমরা ইন্ডিভিজুয়ালি লক্ষ্য করি, তাতে নাইট্রোজেন পরমাণুর কিন্তু অষ্টক পূর্ণ অবস্থাতেই আছে। তো নাইট্রোজেন পরমাণুর আমরা যদি অ্যামোনিয়ার গঠনটাকে লক্ষ্য করি, এখানে নাইট্রোজেন, এখানে তিনটে যে হাইড্রোজেন আছে, এবং এখানে অ্যামোনিয়ায় যে লোন পেয়ার ছিল, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, অর্থাৎ নাইট্রোজেনের কিন্তু অষ্টক পূর্তি হয়েই ছিল। কিন্তু বোরন ট্রাইফ্লুরাইড BF3 এর গঠন যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু বোরনের কিন্তু অষ্টকটা পূর্ণ অবস্থায় ছিল না। কিন্তু আফটার বন্ডিং, মানে যে বন্ডটা এখানে হলো, যে অসমযোজী বন্ধনটা এখানে গঠিত হলো, সেটা হওয়ার পর আমরা যদি লক্ষ্য করি, এই বোরনের সিচুয়েশনটা যদি লক্ষ্য করি, তাহলে বোরন এখানে দুটো ইলেকট্রন বন্ধন তৈরির পর যখন কনসিডার করা হবে, তখন 1, 2 আর 3টে বোরন ফ্লুরিন বন্ধন থেকে আরো 6টা ইলেকট্রন, অর্থাৎ এর কিন্তু টোটাল 8টা ইলেকট্রন, অর্থাৎ অষ্টক পূর্তি হয়ে যাচ্ছে, অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। নাইট্রোজেন যেটা ফিল আপ হয়েই ছিল, 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড 6টা, আর এই বন্ধনের দুটো ইলেকট্রন, অর্থাৎ এরও কিন্তু হিসেব মতো অষ্টক পূর্ণ হয়ে থাকছে। তাহলে সাধারণত এই ব্যাপারটা দেখা যায় যে
আমরা যে বন্ধন যে জোড়টা যে সৃষ্টি হলো সেটা একটা পরমাণু যে দিয়ে যে বন্ধনটা সৃষ্টি হলো তাতে কিন্তু যে দুটো পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টি হলো তাদের উভয়ের কিন্তু অষ্টক পূর্ণ হচ্ছে। এইরূপ অসমযোজ্যতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে অসমযোজী বন্ধন, কোঅর্ডিনেট বন্ড বা আরেকটা নাম হচ্ছে ডেটিভ বন্ড বলে। তাহলে এটার নাম হচ্ছে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। ডোনার অ্যাটম পজিটিভলি চার্জড, অ্যাকসেপ্টর অ্যাটম নেগেটিভলি চার্জড, এটা দেখানো হয়, শো করা হয়। লক্ষ্য করো এখানেও আমরা তাই করেছি, এখানে ইলেকট্রন দান করেছে নাইট্রোজেন পরমাণু। যদি অ্যারো দিয়ে লেখা হয় তখন কিন্তু পজিটিভ নেগেটিভটা শো করানো হয় না, কিন্তু যদি একটা টোটাল বন্ড দেখানো হয় তাহলে যে পরমাণু থেকে ইলেকট্রন গেছে সেটা পজিটিভ, অর্থাৎ যে দাতা পরমাণু বা ডোনার অ্যাটম তাকে পজিটিভ, এবং যে অ্যাকসেপ্ট করেছে, যে পরমাণুটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে তাকে নেগেটিভ দিয়ে ডিনোট করা হয়। তো এইভাবে প্লাস মাইনাস যথাক্রমে ডোনার এবং অ্যাকসেপ্টরে দেওয়া হয়। এর অর্থ কিন্তু একটা বিষয় আমরা, তার মানে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে অসমযোজ্যতার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেই বন্ধনের কিন্তু কিছুটা আয়নীয় চরিত্র অবশ্যই থাকে। সেই জন্যই কিন্তু তারা আংশিকভাবে হলেও তারা প্লাস মাইনাস এইভাবে যে লেখা হচ্ছে সেটা কিন্তু লেখা হয়। তাহলে এই দেখো এই কারণেই বলা হচ্ছে এই বন্ধন আয়নীয় ও সমযোজী এর মাঝামাঝি, অর্থাৎ আয়নীয় বন্ধনের যে চরিত্র এবং সমযোজী বন্ধনের যে চরিত্র দুটোর মাঝামাঝি হলো এই অসমযোজী বন্ধন। তবে এক্ষেত্রে একটা কথা অবশ্যই উল্লেখ করা উচিত, আয়নীয় আর সমযোজী উভয় চরিত্র থাকলেও সমযোজী চরিত্রটা কিন্তু এক্ষেত্রে বেশি প্রকট, এক্ষেত্রে সমযোজী চরিত্রটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, আয়নীয় চরিত্র থাকে এর সঙ্গে। এই বন্ধনেরও অভিমুখ থাকে। আমরা পরবর্তী ক্ষেত্রে যখন হাইব্রিডাইজেশন বা সংকুরায়ন বিষয়টা আমরা দেখব তখন দেখব যে যে কোনো অণুতে বা মলিকিউলে যে লোন পেয়ার থাকে সেই লোন পেয়ারও কিন্তু কেন্দ্রীয় পরমাণুর বিচারেই যদি আমরা ধরি তাহলে নির্দিষ্ট অভিমুখে সজ্জিত থাকে। যেমন আমরা যে NH3 কথাই বলেছিলাম, আর একবার যদি আমরা এটাকে ড্র করি তো NH3 তে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার আছে হিসেব মতো দেখতে গেলে সেই নাইট্রোজেনটা একটা চতুস্তলকের একটা কর্নার বরাবর সেটা তার ওরিয়েন্টেশনটা সেই বরাবর হয়, আর বাকি তিনটে হাইড্রোজেন ওই চতুস্তলকের বাকি যে তিনটে কর্নার আছে সেই বরাবর ছড়িয়ে থাকে। এখন এই যে চতুস্তলকীয় গঠন, তার মানে এই লোন পেয়ারটা কিন্তু যে কোনো জায়গায় না থেকে একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনেই থাকে। তাহলে পার্টিকুলার ওরিয়েন্টেশনে থাকলে এই লোন পেয়ার ব্যবহার করে যে কোঅর্ডিনেট বন্ডটা ফর্ম হবে সেটাও ঠিক এই বরাবরই ফর্ম হবে, যেমন বোরন ট্রাইফ্লুরাইডের ক্ষেত্রে ঘটেছে। বোরন ট্রাইফ্লুরাইডের সঙ্গে যখন অসমযোজী বন্ধন তৈরি করবে তখন এই বরাবরই করবে। সেই কারণেই বলা হচ্ছে যে কোঅর্ডিনেট যে কোভ্যালেন্সি অর্থাৎ অসমযোজ্যতা যে কোঅর্ডিনেট বন্ডিং যেগুলো তারও কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, সেই অভিমুখেই বন্ধনটা তৈরি হয়। পরের অংশে আসি। এবারে হলো শর্ত, কোন শর্তে আমরা দেখব যে এরকম ডেটিভ বন্ড বা অসমযোজী বন্ধন সৃষ্টি হবে। তো শর্তগুলোর মধ্যে কি আছে না, দাতা পরমাণুর যোজ্যতা কক্ষে অন্তত একটি লোন পেয়ার এবং গ্রহীতা পরমাণুর বহিস্থ কক্ষে অন্তত একটি ইলেকট্রন শূন্য অরবিটাল থাকতে হবে। তাহলে আমরা যে উদাহরণটা বা এক্সাম্পলটা আমরা নিয়ে আলোচনা করেছি সেটা সাপেক্ষে আমরা বিষয় দুটো বুঝবো যে এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে দাতা পরমাণুর দাতা পরমাণুর যোজ্যতা কক্ষে অন্তত একটি লোন পেয়ার থাকতেই হবে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া যে নাইট্রোজেন যেটা দাতা পরমাণু তাতে একটা লোন পেয়ার আছে, তো এরকম অন্তত একটা লোন পেয়ার মিনিমাম থাকতে হবে। একাধিক লোন পেয়ার থাকলে সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, সেক্ষেত্রেও কোঅর্ডিনেট বন্ড হতেও পারে অনেক ক্ষেত্রে। এবার গ্রহীতা পরমাণু অর্থাৎ যেটা অ্যাকসেপ্টার তার বহিস্থ কক্ষে অন্তত একটি ইলেকট্রন শূন্য অরবিটাল থাকতে হবে।
এবারে দেখো, আমরা যে সিচুয়েশনটা, যেটা আমরা এই বিষয়টা বললাম, সেটা তার অর্থটা কি সেটা বোঝার জন্য আমরা যে একটা কোঅর্ডিনেট কম্পাউন্ডের কথা আলোচনা করেছিলাম, H3N BF3, তো তাতে বোরনের অবস্থাটা একটু চিন্তা করে দেখো। এখানে বোরনের যোজ্যতা কক্ষে আমরা দেখব যে বোরনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে 5, তাহলে এটা 1s2 2s2 আর 2p1, টোটাল 5টা ইলেকট্রন। কিন্তু বোরন যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন উত্তেজিত অবস্থায় গিয়ে রাসায়নিক বিক্রিয়া করে এবং তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 1s2 2s1 2p2, এবং ইলেকট্রনগুলোকে যদি আমরা প্লেস করি তাহলে সেটা এইভাবে ইলেকট্রনগুলো থাকে। এবার আমরা দেখব যে এই BF3-তে বোরন যখন 3টে ফ্লুরিনের সঙ্গে বন্ড করলো তখন কিন্তু তার যোজ্যতা কক্ষে টোটাল ইলেকট্রন হয়ে যাবে 6টা। অর্থাৎ সেই ইলেকট্রনগুলো আমরা দেখব যে 2s 2p, এরকমভাবে আমরা দেখব যে সেই 6টা ইলেকট্রন, মানে আফটার বন্ড ফরমেশন যেটা হলো, সেই 6টা ইলেকট্রন 1 2 3 4 5 6 ইলেকট্রনগুলোকে এইভাবে ডট ডট দিয়ে প্রকাশ করা হচ্ছে, যে ক্ষেত্রে একটা বোরনের একটা ফ্লুরিনের বলে আমরা ভাবতে পারি। তো এই অবস্থায় আমরা দেখছি যে ইলেকট্রন বিন্যাস যেটা আমরা লিখলাম, যে 6টা ইলেকট্রন 3টে ফ্লুরিনের থেকে এসেছে ধরে, তারপরেও কিন্তু আমরা দেখছি যে বোরনের যোজ্যতা কক্ষে একটা ফাঁকা অরবিটাল থেকে গেল, যেখানে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন চাইলে আসতে পারে। তাহলে BF3-তে বোরনের কিন্তু এই ফাঁকা অরবিটালটা আছে, এবং আছে বলেই সে কিন্তু গ্রহিতা পরমাণু, BF3-তে বোরন গ্রহিতা পরমাণু বা অ্যাকসেপ্টর পরমাণু হিসাবে কাজ করতে পারে। তাহলে যে কন্ডিশনটা বলা হয়েছে যে দাতা পরমাণুর যোজ্যতা কক্ষে অন্তত একটি লোন পেয়ার, তাহলে এক্ষেত্রে যেমন দেখেছিলাম যে NH3 অর্থাৎ অ্যামোনিয়া এর নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে, সেটা আছে, এবং গ্রহিতা পরমাণু যেটা, তার বহিস্থ কক্ষে অন্তত একটি শূন্য বা ফাঁকা অরবিটাল থাকতে হবে, যেটা BF3-তে বোরনের কিন্তু আছে। এইবারে চলে আসি ইলেকট্রন জোড় গ্রহিতা থেকে, দাতা থেকে গ্রহিতাতে সম্পূর্ণভাবে স্থানান্তরিত হবে না, কমপ্লিট ট্রান্সফার হবে না, বরং উভয় ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করবে। যেটা আগেও উল্লেখ করা হয়েছে যে নাইট্রোজেন থেকে কিন্তু বোরনে পুরোপুরি ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না, বরং বলা যেতে পারে ওই দুটো ইলেকট্রন জোড়, মানে যেটা লোন পেয়ার অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল, তারা বন্ধন জোড়ে রূপান্তরিত হয়েছে, এইটুকু বলা যেতে পারে। আর একটা সমযোজী বন্ধন গঠিত হলে, যেমন সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে উভয় পরমাণুই সমানভাবে ব্যবহার করে, এক্ষেত্রেও সিচুয়েশনটা একই। এবারে চলে আসি উদাহরণ সম্পর্কে, যেগুলো আমরা এখানে উদাহরণ হিসেবে দেখব। তার মধ্যে ফার্স্ট এক্সাম্পলটা আমরা অলরেডি আলোচনা করেছি। সেকেন্ড এক্সাম্পল যেটা আছে, সেকেন্ড এক্সাম্পলটা দেখো এইরকম, যে H3N মানে H হাইড্রোজেন একটা এসেছে, হাইড্রোজেন মানে অ্যাকচুয়ালি এখানে H প্লাস এসেছে। তো এটা কিভাবে গঠিত হয়েছে আমরা এইভাবে ভাবতে পারি, এখানে NH3 বা অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ায় নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেটা একটা H প্লাসকে ডোনেট করলো। কাকে ডোনেট করলো না? H প্লাসকে। H প্লাসের কাছে কিন্তু কোনো ইলেকট্রন নেই, H প্লাস কিন্তু তার কিন্তু 1s অরবিটালটা পুরো ফাঁকা, সেখানে দুটো ইলেকট্রন আসতেই পারে, তার কাছে ফাঁকা অরবিটাল আছে। এবং এইভাবে দেখো সামগ্রিকভাবে যেটা হলো সেটা হচ্ছে NH4 প্লাস, এই আয়নটা কিন্তু গঠিত হলো, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন, কিন্তু অ্যামোনিয়াম আয়নে একটা অসমযোজী বন্ধন কিন্তু থাকে। পরেরটায় আসি, পরেরটায় যে কোঅর্ডিনেশন যৌগটা দেখানো হয়েছে, যে অসমযোজী যৌগটা দেখানো হয়েছে, সেটার গঠনটা এইভাবে হয়েছে বলে আমরা ভাবতে পারি। বোরন, এখানে বোরন যে BF3 যেটা আছে, এখানে F মাইনাস, অর্থাৎ F মাইনাস মানে তার পাশে কিন্তু টোটাল 8টা ইলেকট্রনই আছে, অর্থাৎ 4টে ইলেকট্রন জোড় আছে। তার মধ্যে যে কোনো একটা ইলেকট্রন জোড় যেটা ফ্লুরিনের আছে সেটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করছে
উইথ বোরন, এবং এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে সামগ্রিকভাবে BF4 মাইনাস, এই আয়নটা গঠিত হচ্ছে, ফ্লুরোবোরেট আয়ন গঠিত হচ্ছে। নেক্সট আসি ওজোন, O3 যে অণু আছে ওজোন, তার ক্ষেত্রেও অক্সিজেন, এটা হলো অক্সিজেন, যেখানে অক্সিজেনে এইভাবে ইলেকট্রন জোড়গুলো থাকে। আর একটা অক্সিজেন পরমাণু যার বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, একটা অসমযোজী বন্ধন যদি গঠিত হয় তখন আমরা এটাকে এইভাবে শো করব যে এই ইলেকট্রন জোড়টা এইভাবে ডোনেট করলো এই অক্সিজেন পরমাণু, এবং তখন এটার গঠনটা এই প্রকারের হয়ে গেল। আমরা যদি এই ক্ষেত্রে প্লাস মাইনাস সাইনটাকে ইউজ করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে 1 2 3 4 5 6, এটা নেগেটিভ, এটা প্লাস পজিটিভ, এইভাবে আমরা এটাকে শো করব। তাহলে এটা কিন্তু ওজনের কিন্তু একটা গঠন বা স্ট্রাকচার আমরা এইভাবে লিখতে পারি, যেখানে একটা অসমযোজী বন্ধন আছে। পরের এক্সাম্পলে আসি। পরের এক্সাম্পলটা হচ্ছে Al2Cl6, অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3। এটা কিন্তু জেনারেলি যেটা হয়, এটা ডাইমার ফর্মে থাকে, অর্থাৎ দুটো করে অণু কিন্তু একত্রিত হয়ে গিয়ে একটা অণুতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ সেটাকে আমরা ডাইমার বলছি, তাই Al2Cl6 এটাকে বলা হচ্ছে। এবার দেখো এই যে Al2Cl6, সেটার গঠন আকৃতিটা আমরা কিভাবে দেখাতে পারি। এটা দেখো অ্যালুমিনিয়াম, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এবার এখানে কি, এখানে আরেকটা ক্লোরিন, এখানে Al, এখানে Cl, এখানে Cl। আগে লক্ষ্য করে নাও যে এই যে গঠনাকৃতিটা আমরা লিখেছি, এখানে কিন্তু দুটো AlCl3 ইউনিটকে আমরা লিখেছি। এবার প্রত্যেকটা ক্লোরিনে কিন্তু আমরা দেখব যে লোন পেয়ারের সংখ্যা হচ্ছে 3টে লোন পেয়ার। প্রত্যেকটা আমরা দেখব যে লোন পেয়ারের সংখ্যা হচ্ছে প্রত্যেকটা ক্লোরিনেতেই 3টে করে লোন পেয়ারের সংখ্যা। যেমন এটাই যদি আমরা দেখাই তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ লোন পেয়ারের সংখ্যা হচ্ছে 3টে। তো প্রত্যেকটা ক্লোরিনেরই সিচুয়েশনটা সেম, এবং অ্যালুমিনিয়ামের অবস্থা ঠিক বোরনেরই মতো। এরও কিন্তু আমরা বিচার করলে দেখব যে এরও যোজ্যতা কক্ষে কিন্তু একটা অরবিটাল ফাঁকা আছে, যেখানে সে কিন্তু ইলেকট্রন জোড়কে গ্রহণ করতে পারে, অ্যাকসেপ্টার হিসেবে কাজ করতে পারে। তো এবার সিচুয়েশনটা কি হয়, এই ক্লোরিনের কাছে যে 3টে লোন পেয়ার আছে, তার মধ্যে একটা লোন পেয়ার এই অ্যালুমিনিয়ামকে ডোনেট করে। এখানে যে এই অ্যালুমিনিয়ামের কাছে যে 3টে লোন পেয়ার আছে, তার মধ্যে একটা অ্যালুমিনিয়ামকে ডোনেট করে, এবং করার ফলে এই ঘটনাটা ঘটার ফলে এখানে যেটা হচ্ছে, দেখো আমরা লিখতে পারি Al, এখানে Al, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এইখানে একটা, এইখানে আমরা দেখব যে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়েছে, এখানে অ্যালুমিনিয়াম, এখানে একটা অসমযোজী বন্ধন বা ডেটিভ বন্ড ফর্ম হয়েছে, এবং এই, তাহলে লক্ষ্য করে দেখো যে এই যে আমরা গঠনাকৃতিতে দেখালাম, এই গঠনাকৃতিতে আমরা দেখতে পাচ্ছি দুটো অসমযোজী বন্ধন আছে, এবং এটা AlCl3, যেটা তার ডাইমেরিক ফর্ম Al2Cl6, এটা আমরা বলতে পারি। এবার নেক্সট আসি, NH4Cl এমন একটা যৌগ যার মধ্যে তড়িৎ যোজ্যতা, সমযোজ্যতা এবং অসমযোজ্যতা 3 প্রকারের যোজ্যতাই কিন্তু বর্তমান। এটা কিভাবে হচ্ছে সেটা দেখে নেওয়া যেতে পারে। NH4Cl, লক্ষ্য করো NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নীয় যৌগ। তাহলে এখানে আমরা পাচ্ছি NH4 প্লাস Cl মাইনাস, অর্থাৎ এখানে অ্যামোনিয়াম এবং ক্লোরাইড এদের মধ্যে আয়নীয় বন্ধন বর্তমান, ক্যাটায়ন অ্যানায়ন, তাহলে এখানটা হচ্ছে আয়নীয় বন্ধন। এবার আমরা দেখলাম যে NH4 প্লাস এর যে গঠনাকৃতি আমরা দেখেছি, তাতে আমরা লক্ষ্য করেছি যে এক্ষেত্রে একটা কিন্তু কোঅর্ডিনেট বন্ড NH4 প্লাসে থাকে, অর্থাৎ এখানে অসমযোজী বন্ধন আছে। আর বাকি যে 3টে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে,
সেগুলো কিন্তু সাধারণ বা স্বাভাবিক যে সমযোজী বন্ধন সেটা হলো এটা। তাহলে এখানে কিন্তু স্বাভাবিক একটা সমযোজী বন্ধনও আছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উভয় প্রকার বন্ধনই আমরা কিন্তু লক্ষ্য করলাম যে এখানে অসমযোজী, এখানে সমযোজী বন্ধন, আর এই স্থানে কিন্তু আয়নীয় বন্ধন আছে। তাই বলা হচ্ছে যে এখানে আয়নীয় বন্ধন বা আয়নীয় যোজ্যতা, তড়িৎ যোজ্যতা, সমযোজ্যতা এবং অসমযোজ্যতা 3 প্রকারই কিন্তু এখানে আছে, সব রকমই আছে। আচ্ছা, এবারে চলে আসি বৈশিষ্ট্য। কোঅর্ডিনেট বন্ডগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যর মধ্যে আমরা বলতে পারি এটা অনেকটাই সমযোজী যৌগের ন্যায়। আমরা বলেছি যে কোঅর্ডিনেট যৌগের মধ্যে কিছুটা আয়নীয় চরিত্র থাকলেও এর মূল চরিত্র বা এটা মূলত সমযোজী যৌগ, তাই তাদের যে বৈশিষ্ট্য বা ধর্মগুলো সেগুলো সমযোজী যৌগদের মতোই হবে। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট, তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটা আয়নীয় যৌগদের তুলনায় কোঅর্ডিনেট যৌগের কিন্তু কম, মাঝামাঝি চরিত্রের, কিন্তু কোভ্যালেন্ট অর্থাৎ সমযোজী যৌগদের থেকে বেশি। যেহেতু এটা হচ্ছে আয়নীয় সমযোজীর মাঝামাঝি, সে কারণে আয়নীয়দের তুলনায় মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কম হয়েছে, কিন্তু কোভ্যালেন্ট বা সমযোজী যে যৌগ তাদের থেকে বেশি হয়েছে। সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, যেহেতু এটা মূলত সমযোজী যৌগ তাই এটা সমযোজী দ্রাবকে দ্রাব্য হবে। সমযোজী দ্রাবকগুলোকে আমরা অন্য কথায় অধ্রুবীয় দ্রাবকও বলি। তাই সে কারণেই কোঅর্ডিনেশন যে কোঅর্ডিনেট কম্পাউন্ডগুলো সেগুলো সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয়। সাধারণত দ্রবণ বা তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে না, সমযোজী চরিত্রের বিশিষ্ট, সে কারণেই দ্রবণে বা তরল অবস্থাতেও তড়িৎ পরিবহন করে না, যদি না তাদের মধ্যে আয়নীয় চরিত্রের কোনো অংশ, একদম পুরোপুরি আয়নীয় বা তড়িৎযোজী চরিত্রের কোনো অংশ থাকে। যেমন আমরা লক্ষ্য করলাম যে NH4Cl যৌগে কিন্তু আমরা দেখছি যে একই সঙ্গে আয়নীয় যোজ্যতা এবং তড়িৎ যোজ্যতা, সমযোজী সব রকমই বর্তমান, কিন্তু যেহেতু এর মধ্যে আয়নীয় বন্ধন আছে তাই এটার কিন্তু জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে, যেহেতু আয়নীয় বন্ধন এখানে আছে। কিন্তু যেগুলোর মধ্যে কোঅর্ডিনেশন বন্ড আছে এবং সমযোজী বন্ধন আছে, অন্যান্য বন্ডগুলো, সেগুলো সাধারণত দ্রবণে বা তরল অবস্থায় তড়িৎ পরিবহন করে না। সমাবয়বতা ধর্ম দেখানোর কারণটা আমরা আগেই বলেছি যে এই যে কোঅর্ডিনেট যে কম্পাউন্ডগুলো, অসমযোজী যে যৌগগুলো, সেই অসমযোজী যৌগগুলোর কিন্তু যে অসমযোজী বন্ধন তার কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে, অর্থাৎ নির্দিষ্ট অভিমুখে কিন্তু এই কোঅর্ডিনেশন বন্ডগুলো ফর্ম হয়। তাহলে বন্ধনের অভিমুখ থাকলেই আমরা জানি যে সেই ক্ষেত্রে সমাবয়বতা ধর্ম দেখায়। এটা আমরা সমযোজী যৌগ যখন পড়েছি তখনও আলোচনা করেছি। সেই কারণে অসমযোজী যৌগরাও কিন্তু সমাবয়বতা ধর্ম শো করবে। তাহলে এই গেল আমাদের অসমযোজী যৌগ সংক্রান্ত বিষয়ে আলোচনা।